আজকের মুভিটি আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আজকে আমরা জানতে পারবো এই মুভিটিতে একটি মানুষ নিজের ধন সম্পদ বাড়ানোর জন্য, নিজের দারিদ্রতা ঘোচানোর জন্য ঠিক কতটা নিচে নামতে পারে এবং নিজেকে কোন অবধি নিয়ে যেতে পারে সে সম্পর্কে। তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমরা 2018 সালের একটি ভারতীয় হরর ফ্যান্টাসি মুভি নিয়ে আলোচনা করব, যার নাম তুম্বাড। এই মুভিটি এর চিত্তাকর্ষক সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর, অভিনয় এবং সাসপেন্সের কারণে হরর ঘটনার মধ্যে আলাদা। মুভিটির শিরোনাম তুম্বাড মহারাষ্ট্রের একটি গ্রামের নাম যেখানে এই গল্পটি ঘটে। চলুন আর সময় নষ্ট না করে গল্পে ঢুকে যাই। গল্পের শুরুতেই চ্যাপ্টার অনুযায়ী মুভিটিকে ভাগ করা হয়েছে। চ্যাপ্টার 1 আমরা দেখতে পাই মুভিটি সমৃদ্ধির দেবী পৌরাণিক কাহিনী ব্যাখ্যা করে একটি অ্যানিমেশন দিয়ে শুরু হয়। তিনি সমস্ত খাদ্য এবং সম্পদের উৎস বলে বিশ্বাস করা হয় এবং অসংখ্য দেবতার জন্ম দিয়েছেন তিনি। দেবী তার প্রথম সন্তান হস্তরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। যাই হোক, হস্তর লোভী ছিলেন এবং নিজের জন্য সমস্ত খাদ্য ও সম্পদ চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদ চুরি করতে সক্ষম হন, কিন্তু যখন তিনি খাবার স্পর্শ করেন তখন অন্যান্য দেবতারা তাকে আক্রমণ শুরু করেন। দেবী হস্তরকে দুটি শর্তে রক্ষা করেছিলেন: তাকে আর দেবতা হিসেবে পূজা করা হবে না এবং তিনি খাবার থেকে বঞ্চিত হবেন চিরকালের জন্য। হস্তর অভিশাপ নিয়ে পিছু হটে এবং ধীরে ধীরে পৃথিবী তাকে ভুলে যায় এবং তার নামটি ভূগর্ভে হারিয়ে যায়, যতক্ষণ না কেউ তার জন্য তুম্বাদ গ্রামে একটি মাজার তৈরি করে, কারণ সেই মাজার প্রতিষ্ঠার পরে সে জেগে ওঠে। এরপর চ্যাপ্টার 2-তে দেখানো হয় একটি লেডি এবং ট্রেজার। 1918 সালে একজন ভদ্রমহিলা একটি প্রাসাদে প্রবেশ করেন এবং হস্তরের মাজার থেকে একটি স্বর্ণ মুদ্রা চুরি করার জন্য সরকার নামে একজন বৃদ্ধ ব্যক্তির সাথে ঘনিষ্ঠ হন। এদিকে তার বাচ্চারা পাশের একটি কটেজে তার জন্য অপেক্ষা করছিল। ভদ্রমহিলা চান না যে তার বাচ্চারা এমন একটি ঘরে প্রবেশ করুক যেখানে একজন বৃদ্ধ মহিলা সরকারের দাদি থাকেন, যিনি একদম শয়তানে পরিণত হয়েছিলেন। আমরা জানতে পারি যে প্রাসাদে একটি ধন সমাহিত রয়েছে এবং বৃদ্ধ মহিলাটি তার সান্নিধ্যের কারণে অভিশপ্ত। এরপরের দৃশ্যে দেখানো হয় সরকার মারা যায় এবং ভদ্রমহিলা তুম্বাদ থেকে সরে যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু তার ছেলে বিনায়ক তাকে সেখানে থাকতে এবং গুপ্তধনের সন্ধান করতে রাজি হন। বিনায়কের ছোট ভাই এই অবস্থায় মারা যায় এবং বুড়িকে রেখে তারা গ্রাম থেকে চলে যায়। যাই হোক, তুম্বাদের বাসিন্দারা হস্তরের উপাসনার জন্য একটি মন্দির তৈরি করেছিলেন, যে দেবতারা অবিরাম বৃষ্টি দিয়ে গ্রামটাকে অভিশপ্ত করে দিয়েছিল। 1918 সালে বিনায়কের মা স্থানীয় প্রভু সরকারের উপপত্নী এবং তার রহস্যময় গুপ্তধনের একটি অংশ পাওয়ার আশা করেন। বিনায়ক এবং তার ভাই সদাশিব আলাদা ঘরে শৃঙ্খলিত এক রাক্ষস বুড়ির সাথে এক বাড়িতে থাকে। গাছ থেকে পড়ে সদাশিব আহত হলে তার মা তাকে সাহায্যের জন্য নিয়ে যান। বিনায়ক তারপর মহিলাটিকে খাওয়ানোর চেষ্টা করেন। সে পালিয়ে যায় এবং পরিবর্তে তাকে খাওয়ানোর চেষ্টা করে। তিনি হস্তরের নাম ডাকেন, তাকে ঘুমের মধ্যে ফেলে দেন। সরকার এবং সদাশিব দুইজনেই মারা যান এবং বিনায়ক ও তার মা পুনে চলে যান। 15 বছর পরে বিনায়ক তুম্বাদে ফিরে আসেন এবং দেখতে পান যে বৃদ্ধ একটি গাছের মতো কাঠামোর সাথে মিশে গেছে। তার পেট ফুঁড়ে একটি গাছ ঠিক উপরে উঠে চলে গেছে। সে তার স্বাধীনতার বিনিময়ে বিনায়ককে গুপ্তধনের কথা বলতে রাজি হয়। বিনায়ক কয়েক মাস প্রাসাদটি অন্বেষণে ব্যয় করে এবং ধন সম্পদ খুঁজে পায়, যা সে তার ঋণ পরিশোধ করতে ব্যবহার করে, কিন্তু তিনি জানতেনই না তিনি কোন অভিশাপের মুখে পড়তে যাচ্ছেন। তিনি যদি একবার ভাবতেন তার দাদির কি অবস্থা, তার দাদি কি অভিশাপ নিয়ে শয়তানি জীবনযাপন করে তার হাতেই মুক্তির বিনিময়ে তাকে যে ধন সম্পদের খোঁজ দিয়েছিল, তা তিনি ভাবেননি। যাই হোক, তিনি তুম্বাদে ঘন ঘন ভ্রমণ শুরু করেন। বিনায়ক তার দাদির কাছ থেকে গুপ্তধনের সন্ধান পাওয়ার পর সে নানাভাবে সেই স্বর্ণ মুদ্রাগুলো উদ্ধার করে এবং ধীরে ধীরে সে অনেক বেশি বড় লোক হয়ে যায়, যার ফলে সে তার সমস্ত শখ আহ্লাদ মেটাতে শুরু করে এবং সে তার এলাকার মধ্যে একটি জমিদারে পরিণত হয়। সে তার বিলাসবহুল জীবনযাপন শুরু করে। সে তার স্ত্রী পুত্র সন্তান নিয়ে সুখে দিন কাটাচ্ছিল, কিন্তু কথাই আছে না, অতি লোভে তাতি নষ্ট। তার কাছে এত পরিমাণ স্বর্ণমুদ্রা ছিল যে তার ছেলে তা দেখে বলে, এটা তো আমাদের সারা জীবন চলে যাবে। কিন্তু বিনায়ক বলে, না, এটা তা হবে না, আমাদের আরো বেশি স্বর্ণমুদ্রা লাগবে। আর ঠিক এই জন্য বিনায়ক তার ছেলেকে ট্রেনিং দিতে শুরু করে সেই স্বর্ণের টাকাগুলো উদ্ধারের জন্য। কিন্তু বিনায়কের দাদি তাকে বারবার নিষেধ করেছিল এই অভিশাপ যেন সে না জানতে চায়, কারণ এইটা তো
কোনো গুপ্তধন না, এইটা তো একটা নির্ঘাত অভিশাপ। কিন্তু বিনায়ক তা মানতে অবাধ্য। বিনায়কের একটাই উদ্দেশ্য ছিল জীবনে বড়লোক হতে হবে, সেটা যেভাবে হোক। আর এই কারণে সে তার মানবিকতাকে বিসর্জন দিয়ে স্বর্ণ উদ্ধারের কাজে লেগে পড়ে। এখানে আমরা দেখতে পাই বিনায়কের যে মিত্র ছিল একজন মহাজনের কাছে সোনার মুদ্রা বিক্রি করতে থাকেন। মহাজন ধীরে ধীরে সন্দেহ করে ওঠে বিনায়কের ওপর এবং আর্থিক সাহায্যের জন্য বিনায়কের বাড়িতে যায় ছল করে। বিনায়ক মহাজনীয় পরিকল্পনা সম্পর্কে জানতে পারে এবং তাকে অনুসরণ করে তুম্বাদে চলে যায়, যেখানে অর্থঋণদাতার অভিশপ্ত পরিণত হয়। সেও কিন্তু তার লোভের কারণে করুণ পরিণতি ভোগ করে। যখন বিনায়ক সেই দেবীর গর্ভে প্রবেশ করে তখন দেখতে পায় তার সেই মিত্র দেবীর গর্ভে লেপ্টে আছে এবং ঠিক যেন একটা ফোলা ব্যাঙের মতো সেই দেয়ালে আটকে আছে। তা দেখে বিনায়ক প্রচণ্ড রকম কষ্ট পায় এবং কাঁদতে থাকে, কারণ বিনায়কের একমাত্র মিত্র ছিল সেই লোকটি। কারণ সেই অর্থঋণদাতা অর্থাৎ বিনায়কের মিত্র জানতই না কিভাবে হস্তরের কাছ থেকে সেই সোনার কয়েনগুলো প্রাপ্তি করতে হয়। এখানে বেশ কিছু কার্যকলাপ করতে হতো যেটা সেই ব্যক্তি জানতো না, আর যার ফলে সে হস্তরের অভিশাপে পরিণত হয়। এর পরের অধ্যায়ে দেখানো হয় স্বর্ণমুদ্রা বিনায়ক হস্তরকে দূরে রাখার জন্য একটি গমের আটার বৃত্ত আঁকিয়ে সোনার মুদ্রা সংগ্রহ করেন, অর্থাৎ যে কার্যকলাপের কথা বলা হচ্ছিল, যার মাধ্যমে হস্তরের কাছ থেকে সোনার কয়েনগুলো পাওয়া যেত। এবং তারপর একটি পুতুল আকৃতির গমের আটা দিয়ে তাকে প্রলুব্ধ করেন। হস্তর ক্ষুধার্ত হয়ে দেখা দেয় এবং গমের আটার লাইন অতিক্রম করতে পারে না, কারণ এটা তার অভিশাপ ছিল। বিনায়ক হস্তরের ফ্যানি প্যাক থেকে সোনার কয়েনগুলো নিয়ে পালিয়ে যায়। মূলত এটা ব্যাখ্যা করে যে হস্তরের কাছ থেকে বিনায়ক কিভাবে স্বর্ণমুদ্রা লাভ করেন। মুভিটির চূড়ান্ত অধ্যায়ে দেখানো হয় বিনায়ক রাও তার পুত্র পাণ্ডুরঙ্গকেও সমৃদ্ধির দেবী, অফুরন্ত সোনা ও শস্যের প্রতীক এবং সমস্ত দেবতার মা সম্পর্কে বলেন এবং তাকে ট্রেনিং দিতে থাকেন। তার প্রথম সন্তান হস্তর লোভে পূর্ণ তার সমস্ত সোনা অর্জন করেছিল, কিন্তু অন্যান্য দেবতারা তাকে ধ্বংস করেছিলেন। যখন তিনি শস্যের জন্য যান, দেবী তাকে তার গর্ভে আশ্রয় দিয়ে তার জীবন রক্ষা করেছিলেন, এই শর্তে যে দুনিয়ার সকল কিছু তাকে ভুলে যাবে। 1947 সালে বিনায়ক বৃদ্ধ এবং দুর্বল এবং তার ছেলে হস্তরের ফ্যানি প্যাক থেকে সোনার মুদ্রা সংগ্রহ করার অনুশীলন শুরু করে। তারা তুম্বাদ পরিদর্শন করে, কিন্তু পুত্র বিনায়কের নির্দেশ অমান্য করে, কারণ তার পুত্র ছিল তারও এক ধাপ এগিয়ে। সে তার পুত্রকে যখন ট্রেনিং দিচ্ছিল তখন সে তাকে অর্থাৎ তার সন্তানকে বেশি সাহসী করার চেষ্টা করছিল, কিন্তু সে এতটাই সাহসী হয়ে যায় যে তার বাবাকে অমান্য করে তার বাবার কাছ থেকে লুকিয়ে একটি ময়দার পুতুল সে তার জামার ভেতরে করে সেই ভূগর্ভে চলে যায়, অর্থাৎ দেবীর গর্ভে চলে যায়, যার ফলে হস্তর উপস্থিত হয়। কিন্তু ভাগ্যক্রমে তারা পালাতে সক্ষম হয়, কিন্তু বিনায়ক তার ছেলেকে ব্যাপক মারধর করে। মুভি শেষ হয় বিনায়ক পুনেতে খবর পেয়ে সমস্ত অনিবন্ধিত জমি এবং অট্টালিকা ভারত সরকারের মালিকানাধীন হবে, যার মধ্যে তুম্বাদের প্রাসাদটিও রয়েছে। তুম্বাদ প্রাসাদটি কিনতে চায়, কিন্তু প্রক্রিয়াটি জটিল বলে মনে হচ্ছিল। এদিকে বিনায়কের ছেলে হাস্তারের সাথে আরো বেশি সময় কেনার জন্য বিনায়ককে আরো একটি পরামর্শ দেয় যে অনেকগুলো ময়দা তৈরি করে একের পর এক হস্তরকে ফেলে দেওয়া হবে এবং হস্তর যখন সেটা খাবে তখন সেই সময়টুকু কাজে লাগিয়ে অনেক সোনার কয়েন তারা উদ্ধার করবে, যা সম্পদের অসীম উৎস হবে। এইভাবে তাদের আর কখনো তুম্বাদে ফিরে যেতে হবে না। বিনায়ক ধারণাটিকে আনন্দদায়ক মনে করেন, কিন্তু সে তখনও জানতো না এটা তার জীবনের সবচাইতে বড় ভুল হচ্ছিল। কিন্তু বিনায়ক একটি জিনিস ভুলে যায় যে প্রত্যেকটা ময়দার পুতুলের জন্য একটি করেই হস্তর আসত। বিনায়ক এটা জানতো না যে যতগুলো পুতুল অর্থাৎ ময়দার পুতুল নিয়ে যাবে ঠিক ততগুলো হস্ত সেখানে উপস্থিত হবে, ক্লোন হবে। আর এইখানেই বিনায়ক জীবনের সবচাইতে বড় ভুলটি করে বসে, আর এই ভুলটি করতে তাকে সহায়তা করে তার ছেলে, কারণ তার ছেলে তাকে বুদ্ধি দিয়েছিল একদিনে অনেক বেশি সোনার টাকা উদ্ধার করার। আর এইটা না বুঝে বিনায়ক সেই ফাঁদে পা দিয়ে ফেলে, আর যার চরম মূল্য দিতে হয়েছে তার জীবন দিয়ে। তারা পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য তুম্বাদের উদ্দেশ্যে রওনা হন। তারা সম্পূর্ণরূপে প্রস্তুত হন এবং অনেক ময়দা তৈরি করে। যথারীতি তারা কূপের বাইরে একটি ময়দার বৃত্ত আঁকে এবং তার ভিতরে প্রবেশ করে এবং তাদের চারপাশে আরেকটি বৃত্ত আঁকে। এখন হস্তরকে প্রলুব্ধ করার সময়, কিন্তু এখানেও মোচড় আসে। উন্মুক্ত প্রতিটি ময়দার জন্য একটি করে হস্তর উপস্থিত হয়, অর্থাৎ একটি হস্তর থেকে আরেকটি হস্তর ক্লোন হচ্ছিল, যা দেখে বিনায়ক এবং তার ছেলে বেজায় ঘাবড়ে যায়। চারিদিকে হামাগুড়ি দিয়ে হস্তরের জন্য জায়গাটা ভরে গিয়েছিল। যদিও বিনায়ক এবং তার ছেলে ময়দার বৃত্তের মধ্যে নিরাপদ, তার কাছে সমস্ত হস্তরের খাওয়ানো এবং নিরাপদ বাইরে যাওয়ার জন্য পর্যাপ্ত ময়দা নেই। তাই বিনায়ক তার ছেলের জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। সে তার শরীরের চারপাশে সমস্ত ময়দা বেঁধে
এবং আরোহণ শুরু করে। সমস্ত হস্তররা তাকে অনুসরণ করে যখন তার ছেলে বৃত্তের মধ্যে নিরাপদ থাকে। বিনায়ক কূপের বাইরে হস্তদের প্রলুব্ধ করেন এবং মনে রাখবেন কূপের বাইরে আরেকটি ময়দার বৃত্ত আঁকা আছে, যা অতিক্রম করলে সমস্ত হস্তররা ধুলোয় পরিণত হয়। এখন ছেলেটি কূপ থেকে উঠে এসেছে এবং ঠিক যখন সে চলে যাচ্ছে তখন সে তার বাবার অর্থাৎ বিনায়কের বিকৃত দেহ দেখতে পায়। সে অভিশপ্ত হয়েছে, কিন্তু কোনোভাবে হস্তরের সেই সোনার ব্যাগটি চিনে নিতে সক্ষম হয়েছিল। তিনি চান ছেলের কাছে এটি থাকুক, কিন্তু ছেলে তা নিতে অস্বীকার করে, কারণ তার ছেলে এটা বুঝতে পেরেছিল এই ধন সম্পদের চেয়ে তার নিজের জীবনটা অনেক বেশি মূল্যবান। সেখানে দেখা যায় বিনায়ক একদম বিকৃত হয়ে গেছে এবং শয়তানে পরিণত হয়েছে, এমন শয়তান যার কখনো মৃত্যুই হবে না আগুন ব্যতীত। তার ছেলে এটি বুঝতে পারে এবং সে এটাও বুঝতে পারে সে যদি মুক্তি না দেয় তার বাবা কখনোই মুক্তি পাবে না। যাই হোক, বিনায়কের ছেলে তা নিতে অস্বীকার করে, বুঝতে পারে যে লোভ তার বাবাকে চরম মূল্য দিয়েছে। তিনি চান না যে বিনায়ক অভিশাপ ভোগ করুক, তাই সে তার শরীর জ্বালিয়ে চলে যায়। আর মূলত এইভাবেই এই গল্পটির সমাপ্ত ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।